আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। সবকিছু কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানান তো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা? আমি ক্লাস শুরু করে দিব। হুম, ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে বৃত্ত থেকে যে সকল প্রশ্ন পরীক্ষায় আসে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে বৃত্তচাপ। এতটাই ইম্পর্টেন্ট, মানে প্রচুর প্রশ্ন আসছে। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করে এই বৃত্তচাপের টপিকটা পড়াটা খুব জরুরি। বৃত্তচাপ থেকে প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে বৃত্তচাপ কি? বৃত্তচাপ কি, মানে বৃত্তচাপ বলতে আসলে কি বোঝায়? ঠিক আছে, আমরা বৃত্তচাপের ব্যাপারটা একটু বুঝি। বৃত্তচাপ হচ্ছে, আচ্ছা দেখেন, একটি বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। পরিধির যে কোনো অংশ, দেখেন, এটা যদি একটা বৃত্ত হয়, হ্যাঁ, এই বৃত্তের পরিধির যে কোনো অংশ, পরিধি মানে কিন্তু এই যে সাদা যে দাগটা দেখতে পাচ্ছি না, বক্ররেখা, এটা হচ্ছে পরিধি। এই পুরোটার দৈর্ঘ্যকে পরিধি বলে, তাই কিনা? পড়াইছি। সেই পরিধির, এই পুরো পরিধির দৈর্ঘ্য, মানে এইটুককে মাপলে পারে দৈর্ঘ্য পাওয়া যাবে হচ্ছে 2 পাই আর। মনে আছে কিনা? এই পরিধির দৈর্ঘ্য, এই পরিধিটা মাপলে পারে কত দৈর্ঘ্য পাবো? 2 পাই আর পাবো। আজকে দেখাবো কিভাবে 2 পাই আর আসে এই পরিধির দৈর্ঘ্যটা। দেখেন, সবাই তাকান প্লিজ। এখন এই পরিধির উপর মনে করেন যে এটা হচ্ছে এ একটা বিন্দু, হ্যাঁ, আর এটা হচ্ছে বি একটা বিন্দু। তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত, যে অংশটা, এদিকে তাকান প্লিজ। এই যে এ থেকে বি পর্যন্ত যে অংশটা, এই অংশটা কি পুরো পরিধির একটা অংশ না? ইয়েস, এই সম্পূর্ণটা হচ্ছে পরিধি। এই যে সম্পূর্ণ দাগটা হচ্ছে পরিধি। আর এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত এই যে অংশটা, এটা কি পুরো পরিধি না পরিধির একটা অংশ? এই যে হলুদ কালারের যে দাগটা, এটা কিন্তু এই পুরো পরিধির একটা অংশ। এই পুরো পরিধির এই অংশকে বলা হচ্ছে বৃত্তচাপ। এই সম্পূর্ণ পুরো পরিধির এই অংশটাকে কি বলা হচ্ছে? বৃত্তচাপ। বুঝছেন? পরিধির অংশ মানে মাথায় রাখবেন, বৃত্তচাপ কি? বৃত্তচাপ হচ্ছে পরিধির অংশ। এটুকু মাথায় রাখলে হবে। বৃত্তচাপ হচ্ছে পরিধির অংশ, মানে এই যে পরিধি, এই পরিধির যে কোনো একটা পার্টকে বলা হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে? তাইলে এখন এই বৃত্তচাপের নাম কি দেবেন? সবাই একটু তাকান প্লিজ। বলেন তো, এই বৃত্তচাপকে কি বলবো? এই বৃত্তচাপের নাম কি দেব? এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এই বৃত্তচাপের নাম কি দেব? কি? এবি চাপ। এই বৃত্তচাপের নাম কি দেবো? এবি চাপ। এই যে হলুদ কালার যেটা, কি বলবো? এটাকে কি এবি চাপ বলবো না বি এ চাপ বলবো? কোনটা বলবো? এটাকে এবি চাপ বলবো না বি এ চাপ বলবো? কোনটা বলবো বলেন তো? এটাকে এবি চাপ বলবো না বি এ চাপ বলবো? আচ্ছা, এটাকে এবি বি এ কোনোটাই বলা যাবে না। কারণ এদিকে তাকান, এবার মনোযোগ দেন। আপনি যদি এইটাকে বলেন যে এবি চাপ, আচ্ছা, আমি যদি বলি যে এই এ বিন্দু এইটা, আর এই পাশের যে অংশটা, এই যে বড়, এই যে এটা কি বৃত্তের পরিধির অংশ না? হ্যাঁ, এটাও তো বৃত্তের পরিধির অংশ। তার মানে এটাও কিন্তু চাপ, এটাও কিন্তু বৃত্তচাপ, এটাও বৃত্তচাপ। তাহলে এটাও তো এ থেকে এই পাশ দিয়ে যায়, যদি আমি বিতে যাই, তাহলে এটাও তো এবি, তাহলে এটাও তো এবি। তাহলে আমি কোনটা নিব, কোনটা বলবো? এই জন্য বৃত্তচাপকে কখনো দুইটা বিন্দু দিয়ে ডিফাইন করা যায় না। দুইটা বিন্দু দিয়ে বৃত্তচাপ ডিফাইন করা যায় না, তাহলে এক্স্যাক্টলি বলা যাবে না কোন বৃত্তচাপের কথা বলছি। হ্যাঁ, তখন তিনটা বিন্দু লাগে, দুই কোনায় দুইটা বিন্দু আর এই মাঝে একটা বিন্দু। তার মানে এই বৃত্তচাপের নাম হচ্ছে এসিবি বৃত্তচাপ। এখন আপনি বলতে পারবেন এসিবি বৃত্তচাপ, কারণ এসিবি বলতে এইটুকুই বোঝাচ্ছে। তখন এই বৃত্তচাপটাকে কি বলবো? তাহলে এটা হলো এক কোণার বিন্দু এ, আর এটা হচ্ছে আরেক কোণার বিন্দু বি, এই মাঝখানে আরেকটা বিন্দু দিলেন ডি।
তাহলে এই বৃত্তচাপের নাম হচ্ছে এডিবি বৃত্তচাপ। তাহলে মাথায় রাখবেন একটা বৃত্তচাপকে প্রকাশ করার জন্য মিনিমাম 3টা পয়েন্ট লাগবে, 2 কোণায় 2টা পয়েন্ট আর এদের এই বৃত্তচাপের মাঝে একটা পয়েন্ট। হ্যাঁ, এখন দেখেন একটু তাকান, এই যে আমি যখন কোনো একটা বৃত্তের পরিধির উপর যখন 2টা বিন্দু দিয়ে একটা চাপ বানাবো, তখন একই সাথে 2টা চাপ সৃষ্টি হবে। দেখেন এটা কিন্তু বৃত্তের পরিধির অংশ, তার মানে এটা একটা বৃত্তচাপ, পরিধির অংশ হলেই বৃত্তচাপ। আবার এই যে এই পাশ দিয়ে যেটা দেখতেছি এটাও তো পরিধির অংশ, তাহলে এটাও তো বৃত্তচাপ। যখনই আমি কোনো বৃত্তের পরিধির উপর যখন 2টা বিন্দু দিব, তখন একই সাথে 2টা চাপ সৃষ্টি হবে। হ্যাঁ, একটা হলো ছোট চাপ, আর এটা কিন্তু দৈর্ঘ্য বড়। দেখেন এই চাপের দৈর্ঘ্য বড়, এই বড় দৈর্ঘ্য চাপের যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে অধিচাপ। আর এই ছোট যে চাপের দৈর্ঘ্য ছোট, সেটাকে বলে উপচাপ। তাহলে বৃত্তচাপ আবার 2 ধরনের, বুঝছেন? বৃত্তচাপ কয় ধরনের? বৃত্তচাপ 2 রকম। একটা হচ্ছে উপচাপ, মাথায় রাখবেন। এখন অনেকে বোঝে না যে ভাই কোনটার নাম অধিচাপ, কোনটার নাম উপচাপ। আমি আবার বলছি, পরিধির উপর যে কোনো 2টা বিন্দু দিলেই একই সাথে 2টা চাপ সৃষ্টি হবে, একটা উপচাপ একটা অধিচাপ। এই অধি মানে মনে রাখবেন বড়টা। আচ্ছা, বড়টা কি? অধিক মানে কি বড় না? এদিকে তাকান। অধিক বলতে কি বোঝায়? অধিক মানে কি? বেশি না? অধিক মানে বেশি। তাহলে এই অধি থেকে মনে রাখবেন যে অধিক মানে বেশি যে দৈর্ঘ্যটা, অধিক যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে অধিচাপ। আর কখন হয়? কি বড় কি উপ হয়? মানে কি? কোন একটা অংশে, বড় কিছুর মধ্যে কোনো কিছুকে উপ বলা হয়, তার মানে মানে ছোট। আপনি শুধু একটা জিনিসটা মনে রাখবেন যে অধিক মানে বড়, আর ওই বড় চাপটা হচ্ছে অধিচাপ। এটা মনে রাখলে ছোট চাপটা উপচাপ। ওকে, তাহলে এই অধি থেকে অধিক মানে বেশি মানে বড়। তাহলে এই যে বড় যে চাপটা সেটা হচ্ছে অধিচাপ, আর এই ছোট যে চাপটা সেটা হচ্ছে উপচাপ। আমি এইভাবে মনে রাখতাম, ঠিক আছে? তাহলে বৃত্তচাপ কয় রকম? বৃত্তচাপ 2 রকম, একটা হচ্ছে অধিচাপ, একটা হচ্ছে উপচাপ। এখন উপচাপ অধিচাপ কোনটা এটা আপনি বুঝতে পারবেন। তাহলে এখানে উপচাপ কোনটা? উপচাপ হচ্ছে এসিবি, আর অধিচাপ কোনটা? এডিবি। তাহলে একটা বৃত্তচাপকে কিন্তু 3টা পয়েন্ট দিতে হবে, নাহলে বলতে পারবেন না। কারণ আপনি যখন এই সি এবং এই ডি দিবেন না, তখন যদি বলেন এই চাপের নাম কি, তখন আপনি যদি বলেন এটা এবি চাপ, কিন্তু একজন বললো আমি যদি এই পাশ দিয়ে আসি তাও তো এবি চাপ, আবার এই পাশ দিয়ে যাই তাও তো এবি চাপ। এই জন্য একটা বৃত্তচাপকে প্রকাশ করার জন্য 2 কোণার 2টা পয়েন্ট আর এই মাঝখানে একটা পয়েন্ট, তাহলে এটা হচ্ছে এসিবি চাপ। ওকে, তাহলে বৃত্তচাপের কনসেপ্ট গেল। বৃত্তচাপ বুঝছেন? বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ হচ্ছে পরিধির অংশ। আপনি দেখেন এদিকে তাকান, পরিধির যদি দেখেন এদিকে, পরিধির যে কোনো 2টা পয়েন্ট নিলে চাপ সৃষ্টি হবে। এই যে একটা চাপ, এই পাশে একটা চাপ, তাহলে একটা হচ্ছে অধিচাপ, একটা উপচাপ। কিন্তু যখন একদম মাঝ বরাবর 2টা পয়েন্ট নিবে, তখন এই অধিচাপ এবং উপচাপের দৈর্ঘ্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তখন কোনটা অধিচাপ কোনটা উপচাপ এটা বলা যাবে না। তখন অধিচাপ উপচাপ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। যখন একদম মাঝ বরাবর নিবে, তখন এই পাশের দৈর্ঘ্য সমান, তখন অধিচাপ উপচাপ কি বলা যাবে না। ঠিক আছে, এবার দেখেন, এখন একটা বৃত্তের বৃত্তচাপ খেয়াল করেন। আচ্ছা, আমি ওই পাশে একটা পেজ নিচ্ছি। আচ্ছা, বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, মনোযোগ দেন। বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। খেয়াল করেন, এটা একটা বৃত্ত। হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, আর এটা হচ্ছে এ বিন্দু। পরিধির উপর এ একটা বিন্দু এ, আর পরিধির উপর এ একটা বিন্দু বি, আর এটা হচ্ছে সি। তাহলে এই যে এসিবি চাপ। এখন এই এসিবি চাপের এদিকে তাকান, এসিবি চাপের এই 2 কোণা থেকে যদি কেন্দ্র যোগ করি, এই কোণা থেকে যদি এই কেন্দ্রে যুক্ত করি, আর এই কোণা থেকে যদি কেন্দ্রে যুক্ত করি, তাহলে এই চাপটা বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। এই যে সেই কোণটা বোঝেন একটু প্লিজ। আমি কি লিখছি? বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এই টপিক থেকে প্রশ্ন আসে। বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। দেখেন,
এই তাহলে আমি আবার বলছি, একটা বৃত্তচাপের দুই কোণা থেকে কেন্দ্রের সাথে যুক্ত করে দিলে পরে এই চাপটা বৃত্তের কেন্দ্রে একটা কোণ সৃষ্টি করবে। দেখেন এই যে, তাহলে এই কোণটার নাম দিলাম আমরা থিটা। এদিকে তাকান, এই থিটা কোণটা কেন্দ্রে সৃষ্টি করছে, কেন্দ্রে উৎপন্ন করছে কোন চাপ? এই চাপটা, যে এসিবি চাপ দ্বারা এই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। এসিবি চাপ দ্বারা, এই যে এসিবি চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। আচ্ছা, এখন দেখেন সবাই একটু তাকান, ধরেন এটা হচ্ছে সেন্টার ও, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু এ, এটা হচ্ছে একটা বিন্দু বি। এখন আমি যদি এটার নাম সি দেই, তাহলে একটু তাকান, আমি এই যে এসিবি চাপ, আবার বলছি এসিবি চাপ বলতে কিন্তু আমি যে এই চাপটাকে বোঝাচ্ছি, যে এইটা এসিবি চাপ বলতে আমি এই চাপটাকে বোঝাচ্ছি, এ সি বি। এখন আমাকে বলেন এই এসিবি চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কোনটা? এইবার কিন্তু কেন্দ্রে উৎপন্ন কোণ এইটা, এই যে প্রবৃদ্ধ কোণ, মাথায় রাখেন কিন্তু। এবার এই কোণের মানটা হচ্ছে থিটা। এসিবি চাপ, এই যে এই চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ এসিবি, এই যে এসিবি চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এটা থিটা। তাহলে এসিবি চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। এখন আমি একটা চিত্র আঁকাবো, সবাই একটু মনোযোগ দিবেন। চিত্র ভালো করে না বুঝলে কিন্তু বিপদ। এটা হচ্ছে সেন্টার, ওকে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। এখন কেউ যদি আপনাকে বলে, এডিবি চাপ দ্বারা, এডিবি চাপ দ্বারা, এই চিত্র কিন্তু শোনেন, আমি এমনিতে কিন্তু এতগুলো চিত্র আঁকাচ্ছি না, মানে এগুলো অনেকে বোঝে না যে কোনটা কোন চাপ দ্বারা উৎপন্ন কোণ। হ্যাঁ, এডিবি চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। আচ্ছা, এখানে এডিবি চাপ দ্বারা, এডিবি চাপ কোনটা? এডিবি চাপ মানে এ ডিবি, মানে এই চাপের কথা বলছি, এই যে এই অধিচাপের কথা বলছি। এখন এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কোনটা হবে? এইটা হবে নাকি এই বড়টা হবে? আপনারা আমাকে বলেন তো, রেসপন্স করেন। আপনাকে যদি বলা হয় যে এডিবি চাপ মানে কিন্তু এ ডিবি, মানে এই চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কোনটা হবে? এই নিচেরটা হবে নাকি এই উপরেরটা হবে? কোনটা? এটা কিন্তু বোঝাটা খুব জরুরি। কোন চাপ দ্বারা উৎপন্ন কোণ কোনটা? এদিকে তাকান, কোন চাপ কোন কোণ উৎপন্ন করছে, হ্যাঁ, সেটা বোঝাটা খুব জরুরি। আমাকে বলেন এই ছোট কোণটা নাকি এই বড় কোণটা? কোনটা? এই এডিবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ বড়টা, এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে ভাই আমি কি করে বুঝবো যে কোন চাপ দ্বারা কোন কোণ সৃষ্টি হয়েছে? মাথায় রাখবেন, এদিকে তাকান, যে চাপটা আপনি নিচ্ছেন কোনটা হবে ওই চাপের পাশেই, ওই চাপের কোলের দিকে, মনোযোগ দেন। যে চাপটা আপনি নিচ্ছেন, হ্যাঁ, এই ওই চাপ কর্তৃক উৎপন্ন কোণ হবে ওই চাপের কোলের দিকে যেটা ঝুঁকে আছে সেটা। তাহলে আপনি যখন এই চাপ নিবেন, তাহলে মানে এখানে যে দুইটা কোণ আছে, একটা কোণ এইটা, একটা কোণ এইটা। এখন আপনি আমাকে বলেন এই কোণ আর এই কোণের মধ্যে কোনটা ওর দিকে ঝুঁকে আছে, মানে ওর দিকে মুখ করে আছে? এই যে এই কোণটার মুখ হচ্ছে ওর দিকে, তার মানে এটা যেরকম ওর কোণটাও হবে সেরকম। দেখেন এই যে এরকম, এই যে অর্ধচাঁদের মতো, এই যে অর্ধচাঁদের মতো। এখন আপনাকে যদি বলা হতো, এদিকে তাকান, এখন আপনাকে যদি বলা হতো, এটা হচ্ছে সি বিন্দু দিলাম, যদি বলা হতো এসিবি চাপ দ্বারা বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ, এই যে এসিবি চাপ দ্বারা, তাহলে এসিবি চাপ দ্বারা উৎপন্ন কোণ এটা হতো। মানে আমি আবার বলছি, মানে যে চাপটা আপনি নিবেন এই চাপ দ্বারা উৎপন্ন কোণটা ঝুঁকে থাকবে ওর দিকে। দেখেন এর দিকে ঝুঁকে আছে, এই যে, বোঝা যাচ্ছে কি? বিষয়টাকে বুঝছেন যে কোন চাপ দ্বারা উৎপন্ন কোণ কোনটা? এটা কি বুঝতে পারতেছেন? এখানে দেখেন, এই যে এই চাপ দ্বারা উৎপন্ন কোণ এইটা হবে, এর অপোজিটে না, একই পাশে থাকবে, চাপটা এবং কোণটা একই পাশে থাকবে। বুঝছেন? এই দেখেন একই পাশে আছে, এই যে দুইটা রেখা না, এই যে দুইটা রেখা না, এই দুইটা রেখার একই পাশে চাপ থাকবে, একই পাশে কোণ থাকবে। দেখছেন? আবার এই দেখেন, এই চাপের কথা যদি বলেন, তাহলে এই রেখা দুইটার একই পাশে থাকবে, চাপ যে পাশে কোণও সেই পাশে। দেখছেন? বুঝতে হবে কিন্তু এই ক্ষেত্রে আমি চাপ হিসেবে বিবেচনা করছি কোনটা? এইটা। তাহলে এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার
এই চাপটা যে পাশে কোণটাও সেই পাশে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? হ্যাঁ, এবার আমি আপনাদেরকে আরো কিছু চিত্র আঁকাই দেখাই। মনে করেন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে কেন্দ্র ও। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে থিটা কোণ আর এই পুরো কোণটা হচ্ছে আলফা। হ্যাঁ, এবার আপনারা আমাকে বলবেন এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এখন আমাকে বলেন, আপনারা প্রথমে বলেন এডিবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কোনটা? বলেন, আলফা নাকি বেটা? উৎপন্ন কোণ এডিবি চাপ দ্বারা, এডিবি মানে যে ডিবি, এই এডিবি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ কি আলফা নাকি থিটা? কোনটা, আলফা নাকি থিটা? বলেন। এডিবি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ আলফা নাকি থিটা? আর এই এসিবি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ কোনটা? এসিবি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ থিটা নাকি আলফা? বুঝছেন? হ্যাঁ, আলফা বলছেন সবাই, আলফা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তার মানে বুঝছেন। মনে রাখবেন যে যে চাপের কথাটা বলছেন ওই চাপের উৎপন্ন কোণটা, ওই চাপটা এবং কোণটা এই রেখা দুইটার একই পাশে থাকবে। দেখেন, এই চাপটাও কি এই রেখা দুইটার এই পাশে, এই কোণটাও কি এই রেখা দুইটার এই পাশে। এই চাপটা এই রেখা দুইটার এই পাশে, এই কোণটা এই রেখা দুইটার এই পাশে। তার মানে এই কোণটা উৎপন্ন করছে এই চাপ, আর এই কোণটা উৎপন্ন করছে এই চাপ। সহজ হিসাব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। মানে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কোন চাপটা কোন কোণ উৎপন্ন করে, এ নিয়ে আর জীবনে কোনো কনফিউশন হওয়ার উচিত না। ওকে, আচ্ছা, এখন আমি আর একটা জিনিসে যাচ্ছি। লেখেন, নোট দিবেন, নোট দিয়ে লিখবেন যে বৃত্তচাপের দৈর্ঘ্য যত বড় হবে, বৃত্তচাপের দৈর্ঘ্য যত বড় হবে, ওই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণও তত বড় হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এটা দিয়েই আজকে আমরা অঙ্ক করে ফেলবো অনেক। বৃত্তচাপের দৈর্ঘ্য, এই যে চাপের দৈর্ঘ্য মানে যে এটা কি চাপ, এটা কি একটা দৈর্ঘ্য না? এটা একটা দৈর্ঘ্য না? এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। মানে বৃত্তচাপের এইটুককে মাপলে যা পাবেন সেটা হচ্ছে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য, এইটুককে মাপলে যা পাবেন সেটা হচ্ছে এসিবি বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে এই চাপের দৈর্ঘ্য যত বড় হবে, এই কেন্দ্রে উৎপন্ন কোণ তত বড় হবে। তাই এটা তো দেখেই বোঝা যাচ্ছে। এদিকে তাকান, ধরেন এটা হচ্ছে সেন্টার, হ্যাঁ, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে আমি এই দুই বিন্দু যদি কেন্দ্রের সাথে যুক্ত করে দেই, তাহলে এখানে যে চাপটা সৃষ্টি হলো এসিবি চাপ, এই চাপের দৈর্ঘ্য যদি আমি বড় করি, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণটাও বাড়তে থাকবে। কেমনে? ধরেন এই পয়েন্টটাকে শিফট করে আমি এখানে নিয়ে আসলাম, আর এই পয়েন্টটাকে শিফট করে আমি এখানে নিয়ে আসলাম। এবার যদি এই দুই পয়েন্ট আমি যুক্ত করে দিই কেন্দ্রের সাথে, তাহলে এই কোণের মানটা কি বড় হয়ে গেল না? ইয়েস। তাহলে এই দেখেন, এই চাপের দৈর্ঘ্য যদি বড়, চাপের দৈর্ঘ্য আগে ছিল এইটুক, কোণ ছিল এইটুক, চাপের দৈর্ঘ্য এখন এরকম বড় হয়ে গেছে, কোণ দেখেন বড় হয়ে গেছে। তো এই কথাই বলছে, একটা বৃত্তচাপের দৈর্ঘ্য যত বড় হবে, এই কেন্দ্রে উৎপন্ন কোণের মানটা তত বড় হবে। এইখান থেকে একটা প্রশ্ন আসছে যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। আচ্ছা, আমি বলছি, একটু লিখে দিই। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ চাপ দ্বারা, বৃত্তচাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। দেখেন কিভাবে,
ধরেন আচ্ছা আমি যদি বলি এ সমানুপাতিক বি, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, এদিকে তাকান, এ সমানুপাতিক বি এর মানে কি জানেন? দুইটা রাশির মধ্যে সমানুপাতিক রিলেশন মানে হচ্ছে এই রাশিটার মান যে হারে বৃদ্ধি পাবে এই রাশিটার মান ঠিক সেই হারে বৃদ্ধি পাবে, মানে একটা বাড়লে আর একটা বাড়বে। সমানুপাতিক রিলেশন, একটা বাড়লে আর একটা বাড়ে, একটা কমলে আর একটা কমে, মানে বাড়ার সাথে বাড়ার সম্পর্ক যদি সমানুপাতিক রিলেশন হয়। আর ব্যস্তানুপাতিক রিলেশন হলে একটা বাড়লে আর একটা কমে। তাইলে এ সমানুপাতিক বি এর মানে বুঝতে হবে বি এর মান যে হারে বৃদ্ধি পাবে এর মানটা সেই হারে বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি বলছে? বৃত্ত চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্ত চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। মানে ধরেন এই যে এটা হচ্ছে কেন্দ্র ও এটা হচ্ছে এ বিন্দু, ওকে, আর এটা হচ্ছে বি বিন্দু। এই বিন্দু দুইটা যুক্ত করলে আমরা এখানে একটা এ বি চাপ পাইছি, এসিবি চাপ। এই যে এসিবি চাপ, এই বৃত্ত চাপের দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে এই উৎপন্ন কোণটা এই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। মানে এই চাপের দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে এই উৎপন্ন কোণটা বড় হবে। এ তো আমরা একটু আগে দেখলাম চাপের দৈর্ঘ্য বড় হওয়া মানে কি? এই চাপটা মনে করেন যে বেড়ে এতখানি হয়ে গেল, চাপটা বেড়ে এত বড় হয়ে গেল, তখন এই কেন্দ্রে উৎপন্ন কোণটাও তো এখান থেকে বেড়ে এত বড় হয়ে গেল। তার মানে এই চাপের দৈর্ঘ্য যত বড় হবে এই উৎপন্ন কোণের মান তত বড় হতে থাকবে। এরকম চাপটা যদি এখান থেকে শিফট হয়ে যদি এখানে চলে যায়, এই যে এত বড় হয়ে যায়, তখন এই যে কেন্দ্রে উৎপন্ন কোণটা, এই যে চাপ এত বড় হয়ে গেছে, তার মানে কেন্দ্রে উৎপন্ন কোণটাও এত বড় হয়ে গেছে। তো চাপের দৈর্ঘ্য যত বড় হবে উৎপন্ন কোণ তত বড় হবে। তাই এই কেন্দ্রে উৎপন্ন কোণ, হ্যাঁ, এই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। কেন্দ্রে উৎপন্ন কোণ কি? চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, মনে থাকবে। মানে কেন্দ্রে উৎপন্ন কোণটা বড় হলে চাপটা বড় হতে থাকবে। ওকে, এরপরে আমরা পড়বো বৃত্ত চাপের দৈর্ঘ্য। দেখেন, মনোযোগ দেন। বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ ও চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মধ্যে সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর আসছে প্রশ্ন। দেখেন কি কি এখানে আছে? বৃত্তচাপের দৈর্ঘ্য, দেখেন একটা প্রথম আছে বৃত্তচাপের দৈর্ঘ্য, তারপর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মধ্যে সম্পর্ক। তাহলে আমি একটা চিত্র আঁকাই এইটা বোঝানোর জন্য। এটা একটা বৃত্ত, এর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, হ্যাঁ, আর এর এখানে একটা চাপ নিচ্ছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি দিলাম। তাহলে এই যে এসিবি চাপ, এই চাপের এই দুই কোণা যদি কেন্দ্রে যুক্ত করে দেই, তাহলে এই এসিবি চাপ দ্বারা বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে থিটা। বৃত্তের ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এটা হলো সেন্টার, আর এখান থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে কি ব্যাসার্ধ বলা যাবে না? এটা আর, ব্যাসার্ধ আর বলা যায় কিনা? অবশ্যই যায়। তাহলে এটাও কি? এটাও ব্যাসার্ধ আর, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। আর এই যে এ সিবি, এইটুকু হচ্ছে চাপের দৈর্ঘ্য, এই যে এটুকু হচ্ছে চাপের দৈর্ঘ্য। এটাকে কি চাপের দৈর্ঘ্য বলা হচ্ছে না? বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাকান, বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস, বৃত্তচাপের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? এস দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এই যে এখানে এই যে এ সিবি, এই পুরো অংশটাকে আমি এস দ্বারা প্রকাশ করবো। তাহলে এসটা আমি এখানে লিখলাম। আচ্ছা, আপনি একটু সিটা মুছে দেন, হ্যাঁ, আপাতত সিটা মুছে দেন। এস, এই পুরো দৈর্ঘ্যটাকে আমি এস দ্বারা প্রকাশ করতেছি, মানে এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে এস। এখন এখানে কি বলছি? বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এস, বৃত্তের ব্যাসার্ধ মানে এই আর বৃত্তের এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ মানে এই কোণ থিটা। এই তিনটা রাশির মধ্যে একটা রিলেশন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এই সূত্রও পরীক্ষায় আসে, হ্যাঁ, এবং এখান থেকে অঙ্ক আসছে পরীক্ষায় প্রচুর। সেই রিলেশনটা হচ্ছে, আবার বলছি, বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এই যে এই চাপের দৈর্ঘ্য, এই মান, এই যে এই দৈর্ঘ্যটুক বৃত্তের ব্যাসার্ধ, আর এই চাপ দ্বারা এই কেন্দ্রে যে কোণ সৃষ্টি হয়েছে সেই কোণের মধ্যে সম্পর্ক। সেই সম্পর্কটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এস ইজ ইকুয়াল টু আর থিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এস ইজ ইকুয়াল টু আর থেটা, এস ইজ ইকুয়াল টু কি আর থেটা, তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রে উৎপন্ন কোণ। এখানে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এই যে এস, এস কি চাপের দৈর্ঘ্য না, দৈর্ঘ্য, এই আর কি ব্যাসার্ধ না, ব্যাসার্ধ, তা দৈর্ঘ্য ব্যাসার্ধ এগুলা কি, এগুলার একক কি হয়, মিটার হয়, তার মানে এস এবং আর এগুলো নিতে হবে মিটার এককে, এসআই একক। তো এইগুলা যেহেতু মিটার এককে নিবেন মানে এসআই এককে নিবেন, এসআই একক, হ্যাঁ, তাহলে এই যে থেটা, এই থেটাকে অবশ্যই এসআই এককে নিতে হবে, এটা কিন্তু অনেকে ভুল করে। থেটা, থেটা এসআই এককে নিতে হবে, এসআই, ইংরেজিতে দেখি, এসআই এককে নিতে হবে, নিতে হবে। আর থেটা মানে কোণ, আর কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান, কোণের এসআই একক ইজ ইকুয়াল টু রেডিয়ান, রেডিয়ান। কিন্তু আমরা কোণের আরো আছে, ডিগ্রি আছে, আমাদের কোণ দেওয়া থাকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, কোণের একক কি দেওয়া থাকে, ডিগ্রি। এই ডিগ্রিতে দেওয়া থাকলেও ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রি, 30 ডিগ্রি, কিন্তু 30 ডিগ্রিতে কত রেডিয়ান হয় সেটাতে কনভার্ট করে নিতে হবে। আমি আবার বলছি, যখন বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলবে তখন আপনাকে অবশ্যই এই থেটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, যখন এই ব্যাসার্ধ বের করতে বলবে তখন থেটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। কিন্তু সাধারণত কোণের মানটা ডিগ্রিতে দেওয়া থাকে, রেডিয়ানে দেওয়া থাকে না। আবার বলছি, সাধারণত কোণের মানটা কিসে দেওয়া থাকে, ডিগ্রিতে দেওয়া থাকে, রেডিয়ানে দেওয়া থাকে না। ডিগ্রিতে দেওয়া থাকলে সেখান থেকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হয়, ঠিক আছে। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার জন্য কি করতে হয় মনে আছে আপনাদের, ত্রিকোণমিতিতে মনে হয় দেখাইছিলাম, তাই না? ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হলে ডিগ্রি হতে রেডিয়ানে পরিবর্তন করতে, ডিগ্রি থেকে রেডিয়ানে পরিবর্তন করতে π/180 দ্বারা গুণ করতে হয়, π/180 দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে। সেটা কেমন, সেটা হচ্ছে ধরেন বলা হলো 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, হ্যাঁ। এখন 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, এর জন্য কি করতে হবে, এই ডিগ্রিতে যে মানটা দেওয়া থাকবে এই মানকে π/180 দিয়ে গুণ করতে হবে। তার মানে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিকে আমি π/180 দিয়ে গুণ করলে এই জিনিসটা ডিগ্রিতে থাকবে না, রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। এই 0 0 ক্যান্সেল, এই 3 দিয়ে 18 মধ্যে যাবে 6 বার, তার মানে π/6 রেডিয়ান। এই রেডিয়ান মানে এই কোণের উপরে সি, ছোট্ট হাতের সি দিয়ে, সির মতো একটা বর্ণ দিয়ে এটা রেডিয়ান প্রকাশ করা হয়। যেমন 30-এর উপরে এরকম গোল দিয়ে ডিগ্রি প্রকাশ করা হচ্ছে, তেমন রেডিয়ান, এটা কোনটা রেডিয়ানে আছে কিনা তার উপরে যে ছোট্ট করে সির মতো দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলা হয় 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, তখন কি করতে হবে, এই 60 ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করলে রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। এই 0 0 ক্যান্সেল, এই 6 দিয়ে 18 3 বার, তার মানে π/3 রেডিয়ান। ক্লিয়ার, π/3 রেডিয়ান। ওকে, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করুন। তো মনে করেন যদি 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, 90 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, তখন এই 90 ডিগ্রিকে π/180 দিয়ে, এই 0 0 ক্যান্সেল, 9 2 18, তার মানে π/2 রেডিয়ান। 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, তখন এই 120 ডিগ্রিকে π/180 দিয়ে গুণ, এই 0 0 ক্যান্সেল, 12 দিয়ে 18 কাটা যায় না, কিন্তু 18কে 6 দিয়ে কাটলে 3 বার যায়, 12কে 6 দিয়ে কাটলে 2 বার যায়, তাহলে 2π/3 রেডিয়ান, ঠিক আছে, সরি 2π/3 রেডিয়ান। যদি বলা হয় 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, এই 150কে π/180 দিয়ে গুণ করলে, এই 0 0 ক্যান্সেল, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 5 15, মানে 5π/6 রেডিয়ান। তাহলে আমি আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কোনো একটা কোণের মান যদি ডিগ্রিতে থাকে সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে হলে কি করতে হবে। ওকে, কিন্তু যদি আমরা এই সূত্র থেকে কোণের মানই বের করতে যাই, তাকান, যখন আপনি কোণের মানই বের করতে যাবেন তখন কিন্তু এই কোণের মানটা ডিগ্রিতে আসবে না, রেডিয়ানে আসবে। সেখান থেকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হতে পারে, সেটা হচ্ছে ডিপেন্ড করবে অপশনে কিভাবে দেওয়া আছে তার উপর, ঠিক আছে। আচ্ছা, তাই এটা বুঝতে পারছেন। এখন যেহেতু আমরা রেডিয়ান পড়লাম, তাকান, রেডিয়ান সম্পর্কে একটা আইডিয়া নিলাম। কোণের একক, কোণের একক ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান, গ্রেড, হ্যাঁ। আচ্ছা, এখন যেহেতু আমরা রেডিয়ান পড়লাম, তাহলে পরীক্ষায় কিন্তু আসছে 1 রেডিয়ান বলতে আসলে কি বোঝায়, এটা পরীক্ষা আসছে কয়েকবার। 1 রেডিয়ান,
1 রেডিয়ান আসলে কি? 1 রেডিয়ান সমান কি? সবাই একটু তাকাবেন প্লিজ, 1 রেডিয়ানটা আসলে কি? ঠিক আছে, 1 রেডিয়ান, আমি একটু মুছে দিই সবকিছু। 1 রেডিয়ান, 1 রেডিয়ান বলতে আসলে কি বোঝায়? বা 1 রেডিয়ান কোনটা আসলে কতটুক? 1 রেডিয়ান কোনটা আসলে কতটুক? তাকান, আমরা কিসের সংজ্ঞা দিতে চাচ্ছি? এদিকে তাকান প্লিজ, আমরা সংজ্ঞা দিতে যাচ্ছি 1 রেডিয়ান। এই 1 রেডিয়ানের সংজ্ঞা দিতে পারবো আমরা এই সমীকরণ থেকে, এখান থেকে সংজ্ঞা দিতে পারবো, এই যে s = r থিটা, s = r থিটা। তাকান এদিকে প্লিজ, আমরা কিসের সংজ্ঞা দিতে চাচ্ছি? 1 রেডিয়ান। রেডিয়ান কিসের একক? কোণের একক। তার মানে আমরা এই যে থিটা না, এই থিটার মান 1 রেডিয়ান কখন হবে, কিভাবে হবে? হ্যাঁ, রেডিয়ান কিসের একক? কোণের একক না? কোণ মানে কি? থিটা না? এই থিটার মানটা 1 রেডিয়ান হবে কোন শর্তে? এর জন্য আপনাকে কি করতে হবে জানেন? এই থিটার সমীকরণ তৈরি করতে হবে। এই থিটাকে এক পাশে রাখবেন আর বাকিগুলো এক পাশে নিয়ে আসবেন। তাহলে এই পাশে আছে s, এই r এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু থিটা। তাহলে থিটা ইকুয়াল টু s ডিভাইডেড বাই r। এইটুকু বুঝছেন? যেহেতু আমরা 1 রেডিয়ানের সংজ্ঞা দিচ্ছি, তাহলে রেডিয়ান তো কোণের একক, তার মানে আমরা এই থিটার সমীকরণ তৈরি করলাম। এবার তাকান এদিকে তাকান, এই থিটার মানটা 1 রেডিয়ান হবে কখন? একটু তাকান এদিকে প্লিজ, এদিকে তাকান। আমি যদি ধরে নিই যে s মানে কি? এই বৃত্তচাপের দৈর্ঘ্য। r মানে কি? r মানে এই ব্যাসার্ধ। আমি যদি ধরে নেই এই বৃত্তচাপের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার এবং এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, এই 5 কেটে কত আসবে? 1 আসবে। এই যে থিটা ইকুয়াল টু 1। তা থিটা কিসের? কোণের একক। কোণের এসে একক রেডিয়ান। তার মানে এই যে কোণের মান আসছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান করা যায়? একজন বলছে না ভাই, আমি এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমি 5 না ধরে এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমি ধরবো 10 আর এই ব্যাসার্ধ ধরবো 10, তাতে কি 1 রেডিয়ান আসবে না? হ্যাঁ, তাও তো 1 রেডিয়ান আসতেছে, যে থিটার মান 1 রেডিয়ান। একজন বলছে না ভাই, আমি এই বৃত্তচাপের দৈর্ঘ্য ধরবো হচ্ছে 12 এবং বৃত্তের ব্যাসার্ধ ধরবো 12, কারণ এখানে 1 আনতে হবে। 1 আনতে হলে তো উপর আর নিচে সমান হতে হবে, তার মানে s এবং r এর মান একই হতে হবে, তাহলে তো কাটাকাটি হয়ে 1 হবে, তাহলে 1 রেডিয়ান। তার মানে যে কোণের মান আসতেছে 1 রেডিয়ান। তার মানে এই কোণের মান 1 রেডিয়ান হওয়ার শর্ত কি? আপনারা বলেন তো একটু প্লিজ, দেখি আপনারা বলতে পারেন কিনা। এই কোণের মানটা 1 রেডিয়ান হওয়ার শর্ত কি হচ্ছে? কোণের মানটা বলেন তো প্লিজ। আমি একটু পানি বিরতি দিলাম। শর্ত কি হচ্ছে প্লিজ একটু রেসপন্স করতে হবে, কোণের মানটা 1 রেডিয়ান হওয়ার শর্ত কি হচ্ছে? কথা বলেন। কথা না বললে কিন্তু বিপদ। ইয়েস, ব্যাসার্ধ এবং বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হতে হবে, রাইট। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। এই থিটা 1 তখনই হবে যখন s এর মান আপনি এখানে যা বসাবেন, r এর মান যদি তাই বসান, তখন কাটাকাটি হয়ে 1 হবে, এছাড়া কোনোভাবে সম্ভব না। দ্যাট মিন্স s এবং r এই দুইটার মান কি হতে হবে? সমান হবে। যখন সমান হবে, তখন এই যে এখানে যে কোণটা সৃষ্টি হবে, সেই কোণটা হচ্ছে 1 রেডিয়ান। বুঝছেন? বৃত্তচাপ কি? বৃত্তচাপ কি করে? বৃত্তচাপ তো কেন্দ্রে কোণ উৎপন্ন করে না? করে না? বৃত্তচাপ কি? বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে। কিন্তু এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, সেই কোণটা 1 রেডিয়ান কখন হবে? যখন এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর এই ব্যাসার্ধটা কি হবে? ইকুয়াল হয়ে যাবে। এই চাপের দৈর্ঘ্য আর যখন সেম মান আসবে, তখন এখানে 1 আসবে। কথা কি বুঝতেছেন? ইয়েস, তার মানে হচ্ছে এটা 1 রেডিয়ান বানাতে হলে, এদিকে তাকান, এবার বুঝবেন। বা থিটা ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই r। এবার লিখতে হবে s ইকুয়াল টু r হলে, s ইকুয়াল টু যদি r হয়, তাহলে s ইকুয়াল টু r হলে থিটা ইকুয়াল টু হবে 1 রেডিয়ান। থিটা ইকুয়াল টু 1 রেডিয়ান হবে। তার মানে s এবং r সমান হতে হবে। s মানে কি? বৃত্তচাপের দৈর্ঘ্য। r মানে কি? ব্যাসার্ধ। তার মানে এই চাপ আর এই ব্যাসার্ধ যখন সমান হবে, তখন এই চাপটা এখানে যে কোণটা সৃষ্টি করতেছে, সেই কোণটাই হচ্ছে 1 রেডিয়ান, মানে এই কোণটা। বুঝতে পারছেন? তাহলে এখন সংজ্ঞা দিতে হবে এইভাবে। এদিকে তাকান, এদিকে প্লিজ। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ
বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেইটাই হচ্ছে 1 রেডিয়ান। এই হলো 1 রেডিয়ানের সংজ্ঞা। কি বলছি? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই যে এই ব্যাসার্ধের সমান চাপটা, মানে এই চাপটা যখন এই ব্যাসার্ধের সমান হবে তখন এখানে যে কোণটা সৃষ্টি হবে সেটা হলো 1 রেডিয়ান। তাই এটাকে সংজ্ঞায়িত করবো কিভাবে? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো 1 রেডিয়ান। বুঝছেন? তাহলে এইভাবে লিখতে হবে বৃত্তের, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে, তাকে 1 রেডিয়ান বলে। আন্দাজে মুখস্থ করলে কিন্তু থাকবে না, লজিক বুঝে পড়তে হবে যে এখানে যে কোণটা সৃষ্টি হবে সেই কোণটা 1 রেডিয়ান মানে কতটুকু বোঝায়। এই চাপের ব্যাসার্ধ আর এই চাপের দৈর্ঘ্য যখন ইকুয়াল হবে তখন এখানে যে কোণটা সৃষ্টি হবে সেই কোণটুকু হচ্ছে 1 রেডিয়ান। মনে থাকবে না? ইয়েস। তাহলে 1 রেডিয়ানের ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, 1 রেডিয়ানের ব্যাপারটা ক্লিয়ার হলো, বৃত্ত, চাপ এগুলোর মধ্যে সম্পর্ক ক্লিয়ার হলো। আচ্ছা, এখন আমরা দেখব বৃত্তের পরিধি। লেখেন বৃত্তের পরিধি নির্ণয়। বৃত্তের পরিধি নির্ণয়। বৃত্তের পরিধি নির্ণয়। বৃত্তের পরিধি যে 2πr, মানে পরিধি কিন্তু পরিধি মানে এই যে পুরো এই সাদা দাগের দৈর্ঘ্যকে বলে পরিধি। এই পুরো এই দৈর্ঘ্যটা হবে কত? 2πr। এটা আজকে আমরা দেখবো যে বৃত্তের পরিধি কিভাবে 2πr আসে। দেখেন এইটা এই বৃত্তচাপের এই সূত্র থেকে চলে আসবে। এই যে s = r θ থেকে, s = r θ থেকে চলে আসবে। সবাই তাকান, আমি একটা বৃত্ত নিলাম, আমরা দেখাবো ধরেন এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, হ্যাঁ, আর এখানে হচ্ছে a একটা বিন্দু, ওকে, আর এখানে হচ্ছে b একটা বিন্দু। এই তাহলে এটা হচ্ছে এসিবি চাপ, হ্যাঁ, এসিবি চাপ। আচ্ছা, এখন আমি এই চাপের 2 কোণা কেন্দ্রে যুক্ত করে দিলে পারে এই যে চাপটা, এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ r। আর এই চাপের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই চাপের দৈর্ঘ্যকে আমরা s দ্বারা প্রকাশ করি, তাই কিনা? আমি কিন্তু নিচের উপচাপ নিয়ে কথা বলতেছি, উপরেরটা না, হ্যাঁ, উপচাপ নিয়ে কথা বলতেছি, যেটা এই চাপ নিয়ে। এখন আমাকে বলেন এই যে চাপের দৈর্ঘ্য s, কেন্দ্র উৎপন্ন কোণ থিটা এবং বৃত্তের ব্যাসার্ধ r, এদের মধ্যে রিলেশন কি? এদের মধ্যে রিলেশন হচ্ছে, তাকান, এদের মধ্যে রিলেশন হচ্ছে s = r থিটা, s = r থিটা। কিন্তু আমি আগেই বলছিলাম এই থিটাটাকে আপনার কি এককে নিতে হবে? এই যে কোণ, এই কোণটাকে নিতে হবে SI এককে। SI এককে মানে এই পরিধির মানটা যখন বের করবেন, s এর মানটা যখন বের করবেন তখন এই থিটাটা নিতে হবে পরিধি SI এককে। SI এককে যখন নেবেন, তাকান এদিকে, থিটা নিতে হবে SI এককে। তাহলে এদিকে তাকান, এখন আপনি কি বের করতে চাচ্ছেন? পরিধি। পরিধি মানে কিন্তু এই পুরোটা, এই যে এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ দৈর্ঘ্য, এই যে মানে এই এ বিন্দু থেকে শুরু করে এই পুরো দৈর্ঘ্যটা যখন নিবেন তখন তার নাম হয় পরিধি, তাই কিনা? এখন একটু তাকায়েন, মনে করেন আমি কেবল এদিকে তাকান, আমি এই কোণটা নিছি, সরি এই বৃত্তচাপটা নিছি, এইটুক নিছি, তার মানে এস এর মান কিন্তু এই যে এইটুক, তখন এই কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু এইটা, বুঝেন? এবার আমি এই চাপের দৈর্ঘ্যটা বাড়াবো, তার মানে এই বি বিন্দুটা আমি এখান থেকে শিফট করে এখানে নিয়ে যাব, তখন এই চাপের দৈর্ঘ্য হবে এতখানি, তখন কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু এইটুক থাকবে না, তখন কেন্দ্রে উৎপন্ন কোণ এই পুরোটা নিতে হবে, বুঝেন? তার মানে আমি যত বড় চাপ নিব, এই যে এস হিসেবে আমি যত বড় চাপ নিব, এই থিটা হিসেবে আমাকে তখন এই কেন্দ্রে উৎপন্ন কোণ এই বড়টা নিতে হবে, বুঝছেন? আমি এই বিন্দুটাকে এখন এখান থেকে আমি এই চাপের দৈর্ঘ্যটা আরেকটু বড় করব, মানে এখান থেকে শুরু করে আরেকটু বেশি নিব, এই যে এতখানি নিলাম, তখন এই কেন্দ্রে উৎপন্ন কোণ নিতে হবে আমাকে এই যে এইটুক নিতে হবে, বুঝছেন? মানে যত বড় চাপ কেন্দ্র উৎপন্ন কোণ তত বড় নিতে হবে। আমি এখন এই চাপের দৈর্ঘ্যটা আরো বড় নিব, আরো বড়, তার মানে এখান থেকে শুরু করে আরো এত দূর নিলাম, তো তখন চাপের দৈর্ঘ্য নিচ্ছে এত বড়, তখন আমাকে এই পয়েন্টটা এই কেন্দ্রে ঢোকা দিয়ে, তাহলে এত বড় চাপ নিছি, তখন কেন্দ্র উৎপন্ন কোণ নিতে হবে এত বড়, বুঝেন? তাহলে চাপের দৈর্ঘ্য আমি যত বাড়াচ্ছি কেন্দ্র উৎপন্ন কোণ থিটা এটা বাড়তেছে। ওই যে বলছিলাম যে এই কেন্দ্রে উৎপন্ন কোণ এই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, চাপের দৈর্ঘ্য বাড়বে কেন্দ্র উৎপন্ন কোণও বাড়বে, বুঝতেছেন? এখন এই চাপের দৈর্ঘ্যটা আমি আরো বড় নিব, এখানে নিব, তখন কেন্দ্রে উৎপন্ন কোণটা, এই যে চাপের দৈর্ঘ্য এত বড় নিছি, তখন কেন্দ্রে উৎপন্ন কোণটাও আরো বড় নিতে হবে। এই চাপের দৈর্ঘ্যটা আমি আরো বড় নিব,
মানে আমি এখান থেকে এখন এত বড় নিব, এত বড়, ইজি, এত বড়, তখন কেন্দ্রে উৎপন্ন কোণটাও আরো বড় নিতে হবে, ইজি জি, এত বড় চাপের দৈর্ঘ্য নিচ্ছি তখন কেন্দ্রে উৎপন্ন কোণটা এত বড় নিতে হবে। বুঝতেছেন বুঝতেছেন? এখন এই 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 চাপের দৈর্ঘ্যটা আমি আরো বড় নিব, আরো বড়, তখন তাহলে এই বড় চাপ নিতে হলে কেন্দ্রে উৎপন্ন কোণটাও নিতে হবে এত বড়, এই যে এরকম এই চাপের দৈর্ঘ্য বাড়াতে বাড়াতে যখন আমি এই পাশ থেকে শুরু করে একদম আবার এই পাশে চলে আসবো, এর চেয়ে তো আর বাড়ানো সম্ভব না। এই চাপের দৈর্ঘ্য, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমি বাড়াচ্ছিলাম, এই বৃত্তচাপের দৈর্ঘ্য বাড়াতে 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 আমি কি আবার এখানে চলে আসতে পারি, তার মানে এই সম্পূর্ণ চাপটা তখন নিয়ে নিতে পারি। তাহলে এই পুরোটাও কিন্তু একটা বৃত্তচাপ, আর এই পুরো চাপটা যখন আমি নিব, এদিকে তাকান, এই সম্পূর্ণ চাপের দৈর্ঘ্যটাকে বলে পরিধি। তাহলে যখন আপনি এই পুরো চাপটা নিবেন তখন কোণ হিসেবে কত নিতে হবে? আপনারা আমাকে উত্তর দেন, বলেন। বৃত্তচাপ হিসেবে যখন এই বিন্দু থেকে শুরু করে এদিকে বাড়াতে বাড়াতে যখন এই সম্পূর্ণ নিবেন তখন কেন্দ্রে উৎপন্ন কোণ কত নিতে হবে আমাকে বলেন। এবার আপনারা বলবেন, আপনাদের কাছ থেকে উত্তর নিব আমি যখন বৃত্তচাপের দৈর্ঘ্য এদিকে বাড়াতে বাড়াতে যখন আমি বাড়াতে বাড়াতে একদম এখান থেকে শুরু করে পুরো এই পাশে চলে আসবো তখন এই কেন্দ্রে উৎপন্ন কোণটা কত নিব? বুঝছেন না? ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, 360 ডিগ্রি। তখন কেন্দ্রে উৎপন্ন কোণ নিতে হবে 360। কেন? কারণ আমি এখান থেকে বাড়াতে বাড়াতে এখানে চলে আসছি, তখন কোণের মানও এখান থেকে বাড়াতে বাড়াতে একদম এখানে আসতে হবে, তাহলে পুরো কোণ হয়ে যাবে। আর একটা সার্কেলের কেন্দ্রে সম্পূর্ণ কোণ মানে কত ডিগ্রি? সম্পূর্ণ কোণ মানে 360 ডিগ্রি। তখন এই থিটা হিসেবে 360 ডিগ্রি নিতে হবে। এইটুকু বুঝছেন কিনা? ক্লিয়ার? হ্যাঁ, তার মানে এই যে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত চলে আসা, এই সম্পূর্ণটাকে বলা হয় পরিধি। এই পরিধিটাও কিন্তু বৃত্তের চাপ। আচ্ছা দেখেন, এই সম্পূর্ণটাও কিন্তু বৃত্তের একটা চাপ। এই যে এইটুকু একটা বৃত্তচাপ, এইটুকু একটা বৃত্তচাপ, আমি যদি পুরোটা নেই, এই পুরো চাপ পরিধিটাও তো বৃত্তচাপেরই একটা অংশ। তার মানে এখান থেকে যাত্রা শুরু করে যদি আবার এখানে আসি, পুরো দৈর্ঘ্যটা, এই পুরো দৈর্ঘ্যটাকে বলে বৃত্তচাপ। তাহলে আমি এস, এদিকে তাকান, এদিকে, এই এস হিসেবে যখন আমি এই পুরোটাকে নিবেন তখন তার নাম হয়ে যাবে, এস থাকবে না, তখন তার নাম হয়ে যাবে পরিধি। এস কি হয়ে যাবে? তখন হয়ে যাবে পরিধি। এই আর তো ব্যাসার্ধ, আর থেটা হয়ে যাবে তখন 360। এদিকে তাকান, আর এই থেটা তো 360 কিসে? ডিগ্রিতে না? এই বলেন 360 কি না? ডিগ্রি না? ডিগ্রি না? আর ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করার জন্য π/180 দিয়ে গুণ। এই দুইটা শূন্য, এই শূন্য শূন্য ক্যান্সেল, একটা শূন্য, সরি, 18 দিয়ে 36 কে যাবে দুইবার, তাহলে 2π আর এই যে আর, দেখেন তাহলে পরিধি ইকুয়াল টু 2πr। বুঝছেন? এই যে দেখেন 2πr গুণ আছে, 2πr, তাহলে অতএব পরিধি ইকুয়াল টু 2πr। এই হলো পরিধি নির্ণয়ের সূত্র, 2πr। কিভাবে আসছে আমি আজকে দেখালাম। পরিধি কিভাবে 2πr হয়, বুঝছেন? তাহলে বৃত্তের পরিধি, পরিধি মানে পুরো চাপের দৈর্ঘ্য। তাহলে আমাকে বলেন, এদিকে তাকান, এদিকে, এই যে এটা কি চাপ না? এটা কি চাপ না? এটা বৃত্তচাপ না? বৃত্তচাপ মানে পরিধির অংশ, এই পুরোটা হলো পরিধি, আর এর একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। আচ্ছা, আমি যদি এই সম্পূর্ণটা বলি, এই সম্পূর্ণটা, এইটা কি পরিধির অংশ না? তার মানে এই পরিধিটাও কিন্তু একটা বৃত্তচাপ। দেখেন এই পুরো পরিধিটাও কিন্তু একটা বৃত্তচাপ। হ্যাঁ, আর পরিধি হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ চাপ, সবচেয়ে বড় চাপ হচ্ছে পরিধি। আমার কথা কি বুঝছেন? এই যে এইটুক হচ্ছে ছোট একটা চাপ, এটা আরেকটু বড় একটা চাপ। মনে করেন যে এইখান থেকে এইটুক, আমি যদি এইখান থেকে এইটুক নেই তাহলে এটা আরেকটু বড় একটা চাপ। কিন্তু এই সম্পূর্ণটা নিলে পারে কি সবচেয়ে এর চেয়ে বড় চাপ হওয়া সম্ভব না। তাহলে পরিধি হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ চাপ। এই প্রশ্ন পরীক্ষায় আসছে। তাহলে পরিধি হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় চাপ। মানে সম্পূর্ণটা যখন নিছি সেটাও তো একটা চাপ, আর এর চেয়ে বড় চাপ কি সম্ভব না? তাহলে পরিধি হলো বৃত্তের সবচেয়ে বড় চাপ, বৃত্তের সর্ববৃহৎ চাপ। হ্যাঁ, বৃত্তের সর্ববৃহৎ চাপ। তাহলে বৃত্তের সর্ববৃহৎ চাপ হচ্ছে পরিধি। যেমন আমরা পড়ছিলাম যে বৃত্তের সর্ববৃহৎ যা হচ্ছে ব্যাস, তেমন বৃত্তের সর্ববৃহৎ চাপ হচ্ছে পরিধি। আর সেই পরিধির দৈর্ঘ্য কত? 2πr। আজকে বুঝতে পারছেন আশা করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরিধি নির্ণয়ের ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আমি চলে যাব গাণিতিক সমস্যা। আচ্ছা, গাণিতিক সমস্যা আমরা দেখব হচ্ছে গাণিতিক সমস্যা আমরা দেখব হচ্ছে 33 নাম্বার প্রশ্ন থেকে 33। মাঝখানে যা বাকি থাকবে সব করে দিব, টেনশন করবেন না, আমি করে দিব। হ্যাঁ, একটাও বাকি থাকবে না, সবই করে দিব। 33
এই যে দেখেন 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে কি বলছে, একটি বৃত্তের পরিধি 45 সেন্টিমিটার। দেখেন বৃত্তের পরিধি 45 সেন্টিমিটার। ওকে, পরিধি, পরিধি মানে 2πr। বলছে একটি চাপ ওই বৃত্তের কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা চাপ, চাপ কি করে? চাপ কি বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে না? অবশ্যই। একটা চাপ কি করছে? বৃত্তের কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বলছে তাহলে ওই চাপের দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে। চাপের দৈর্ঘ্য আগে বুঝবেন কি নির্ণয় করতে বলছে। তাহলে আগে চিত্র আঁকাই, বুঝাই আগে। ধরেন এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এই চাপের দৈর্ঘ্য হচ্ছে এস। আর এই চাপটা কেন্দ্রে উৎপন্ন কোণ করছে হচ্ছে 40 ডিগ্রি। যে বলা আছে দেখেন থেটা, থেটা হচ্ছে 40 ডিগ্রি, থেটা। ঠিক আছে, হ্যাঁ। আর অঙ্কে বলছে এই চাপের দৈর্ঘ্য কত। আগে মূল কনসেপ্ট বোঝেন, শর্টকাট পরে। এখন আমাকে বলেন কোন একটা বৃত্তের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণের সাহায্যে এই চাপের দৈর্ঘ্য বের করার সূত্র কি? চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থেটা। এস ইকুয়াল টু কি? আর থেটা, বুঝেন? এখন এই আর কি? বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু এই প্রশ্নে কোথাও ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে পরিধি। এদিকে তাকান, পরিধি 45, পরিধি মানে কি 2πr না? পরিধি মানে কি 2πr না? 2πr। তাহলে এই 2πr এর মান হচ্ছে 45। এখান থেকে আর এর মান ব্যাসার্ধ বের করতে হবে, কারণ আমার এই কোশ্চেন সলভ করতে হলে ব্যাসার্ধ লাগবে, বুঝেন? তাহলে এখানে আর এর মান বের করবেন, আর রেখে দেন, ওই পাশে আছে 45, এই 2π গুণ আছে, এই পাশে ভাগ হবে, এইভাবে রেখে দেন 45/2π। এবার আপনি আর এর পরিবর্তে বসাই দিবেন ওই 45 ডিভাইডেড বাই 2π ইন্টু থেটা কত? থেটা হচ্ছে 40 ডিগ্রি। এদিকে তাকান, 40 ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, π/180 দিয়ে গুণ। এইবার কাটাকাটি দেখেন, এইবার কাটাকাটি, এই শূন্য কাটা, এই 2 দিয়ে এই 4 যাবে 2 বার, এই 2 দিয়ে এই 18 যাবে 9 বার, এই পাই আর এই পাই কাটা, এই 9 দিয়ে এই 45 হচ্ছে 5 বার, 5 9 45। তাহলে উত্তর হচ্ছে s ইকুয়াল টু 5। দেখেন এই পরিধি কি এককে ছিল? সেন্টিমিটার। তাকান, পরিধি ছিল সেন্টিমিটার এককে, আমি সেন্টিমিটারে রেখে দিছিলাম। পরিধি যেহেতু সেন্টিমিটার এককে ছিল, সুতরাং আর এর মানটা সেন্টিমিটারে বের হইছে, সুতরাং এই ইসের মানটা সেন্টিমিটারে 5 সেন্টিমিটার আসবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। আপনারা কি বুঝছেন? অঙ্ক সলভ করা বুঝছেন যে অঙ্ক কিভাবে সলভ করতে হবে? আমি আরো একটা সুপার একটা মেথড দেখাবো, কিন্তু আগে কনসেপ্ট বুঝতে হবে যে অঙ্ক কিভাবে সলভ করতে হয়। এটা বুঝছেন কিনা বলেন প্লিজ। অঙ্কটা কি বুঝছেন? সলভ করা বুঝছেন? প্লিজ কোথাও না বুঝলে আমাকে বলবেন, আমি একটু পানের বিরতি দিলাম। কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা দেখেন, এখন এই অঙ্কটা আমি কি আবার দেখাবো? খুবই সিম্পল। চাপের দৈর্ঘ্য বের করতে গেলে ব্যাসার্ধ লাগবে, কোণ লাগবে, কিন্তু এই প্রশ্নে আমার কোণ 40 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু ব্যাসার্ধটা দেওয়া নেই। হ্যাঁ, তাহলে আমরা ব্যাসার্ধটা বের করলাম, আর কোণের মানটা যেহেতু ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে তাকে রেডিয়ানে কনভার্ট করার জন্য π/180 দিয়ে গুণ করলাম, ব্যাস হয়ে গেল। এবার এই অঙ্কটা যদি কেউ অনেক ভালো মানে কনসেপ্ট যদি বোঝে, তাহলে সে কি করবে জানেন? সে দেখে উত্তর মেরে দিবে। কিভাবে? সে একটা কনসেপ্ট পড়ছিল, দেখেন আপনাকে আমি একটা কনসেপ্ট পড়াইছি, এটা হচ্ছে 0, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। হ্যাঁ, আর আমাকে বের করতে বলছে এই চাপের দৈর্ঘ্য, এই যে এই চাপের দৈর্ঘ্য টুক কত, এইটুক কত। তাকান এদিকে তাকান, আর এই পুরো এই যে দেখেন এদিকে তাকান, এই পুরো পরিধির মান দেওয়া আছে 45। এদিকে এদিকে পরিধি মানে কি? এই যে পরিধি মানে কি? পরিধি মানে কি এই সম্পূর্ণ চাপের দৈর্ঘ্য না, এই পুরোটার দৈর্ঘ্য না, এই পুরোটার দৈর্ঘ্য না, এই পুরোটার দৈর্ঘ্য আছে 45। অঙ্কে বলছে এইটুকের দৈর্ঘ্য কত, আর এই অংশটা কেন্দ্রে উৎপন্ন করছে 40 ডিগ্রি কোণ। এইবার তাকান, আমাকে বলেন এই সম্পূর্ণ কোণটা কত? এই সম্পূর্ণ কোণটা 360, তাই কি না? এই পুরো কোণটা 360, আর এইটুক কত? 40। আমাকে বলবেন, এবার আপনি আমাকে বলেন এই 40 ডিগ্রি এই 360 এর কত অংশ? এই পুরো কোণটা যেহেতু 360 আর এইটুক হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এই 40 ডিগ্রি এই 360 এর কত ভাগ? কিভাবে পাবেন? 360 কে 40 দিয়ে ভাগ করবেন। এই যে মোট কোণ 360 আর এইটুকু হলো 40, তাহলে এই মোট কোণকে, এই মোট কোণটা এটার কত অংশ?
sin 9 36। ইয়েস, তার মানে এই পুরো কোণটা হলো এইটা 9 গুণ। তার মানে এই কোণটা হচ্ছে এর 9 ভাগ, বুঝেন? এদিকে তাকান, এদিকে। এই কোণটা হচ্ছে এর 9 ভাগ, 9 ভাগের 1 ভাগ, তাই না? কোন একটা জিনিস আর একটা জিনিসের কত অংশ কিভাবে পাবেন? অনুপাত করতে হয়। মানে এই 40 ডিগ্রি এই 360 কত অংশ? এটা হলো এই 40 সাথে 360 অনুপাত করতে হয়। হ্যাঁ, তাহলে এই 40 ডিগ্রি দেখেন এই 40 ডিগ্রি এই 360 কত অংশ? সেটা হচ্ছে এই 40 সাথে 360 অনুপাত করতে হয়। মানে 40 ডিভাইডেড বাই 360, 0 ক্যান্সেল, 4 8 কে 4, sin 9 36, মানে 1/9, মানে 9 ভাগের 1 ভাগ। তা এই কোণটা যেহেতু এই পুরো কোণের 9 ভাগের 1 ভাগ, এবার তাকান, তাহলে এই চাপটা এই পুরো পরিধিরও 9 ভাগের 1 ভাগ হবে। মানে ওই যে পড়াইছিলাম যে কেন্দ্রে উৎপন্ন কোণ এই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। ইয়েস, তার মানে এই কেন্দ্রে উৎপন্ন কোণটা এই পুরো 360 যত অংশ হবে, এই কোণটা তো এই চাপই সৃষ্টি করছে, তাহলে এই চাপের দৈর্ঘ্য হবে এই পুরো কোণের সাথে যে চাপ রিলেটেড, মানে হচ্ছে পরিধি, তার তত অংশ। তাহলে এই 40 ডিগ্রি হচ্ছে 360-এর 9 ভাগের 1 ভাগ, তাহলে এইটুকের দৈর্ঘ্য হবে পুরো পরিধিরও 9 ভাগের 1 ভাগ। তাহলে পুরো পরিধি আছে 45, তাইলে এইটুকের দৈর্ঘ্য হবে এই 45-এর 9 ভাগের 1 ভাগ, 5 9 45, 5 সেন্টিমিটার। একেবারে সিম্পল। এই কনসেপ্ট থেকে আরো তাড়াতাড়ি হয়। আপনারা কি বুঝছেন? এবার কি বুঝছেন ব্যাপারটা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এটা হলো সুপার কনসেপ্ট, মানে ওইসব এসি কোটা আর এটা লাগবে না, যে বোঝে। কারণ আমি একটু আগে বলছি যে এই কোণটা সৃষ্টি করছে কিন্তু এই চাপটা, আর এই 360 ডিগ্রি সৃষ্টি করছে কিন্তু এই পুরো পরিধিটা। তাহলে এই কোণটা, মানে এই কোণটা এই পুরো কোণের যত অংশ, এই চাপটা হবে এই পুরো চাপের তত অংশ। খুবই সিম্পল কনসেপ্ট। বুঝছেন? আচ্ছা, আমি আরো দেখাচ্ছি। একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? দুইভাবেই করে দিব, কোনো সমস্যা নেই। কি চাইছে? একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস, এবার কিন্তু বৃত্তের ব্যাস দিয়ে আছে ভাইয়া, বৃত্তের ব্যাস দিয়ে আছে 12। ব্যাস মানে ডি ইকুয়াল টু 12, কিন্তু আমাদের তো লাগবে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি? d/2। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 12 ডিভাইডেড বাই 2, তার মানে ব্যাসার্ধের মান 6। ওকে ফাইন, থাক। এখন অঙ্কে চাইছে কি? আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু r থিটা। এই r হচ্ছে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, ইনটু থিটা কত? থিটা দেওয়া আছে 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, এই ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তাই পাই 180 দিয়ে গুণ। হ্যাঁ, এই 0 ক্যান্সেল, এই 6 দিয়ে এটা যাবে হচ্ছে 3 6 18, এইটা দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, তাহলে 2 পাই, তাহলে উত্তর হচ্ছে 2 পাই। তাহলে s ইকুয়াল টু 2 পাই সেন্টিমিটার। এই যে 2 পাই, বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই। বোঝা গেছে? বুঝছেন? উত্তর বুঝছেন? খুবই সিম্পল। এটাও করা যাবে, এটাও আগের কনসেপ্ট দিয়ে করা যাবে। 9 কি? 9 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন দেখেন, এটা যদি মনে করেন যে ভাই এই যে দেখেন, আমি বলে দিচ্ছি, এদিকে তাকান। এই যে কেন্দ্রে উৎপন্ন কোণ 60, এটা হচ্ছে 60 ডিগ্রি। এই পুরো কোণটা হচ্ছে 360, তাহলে এই 60 ডিগ্রি এই 360 এর কত অংশ? এই 60 ডিগ্রি এই 360 এর কত অংশ? 60 ডিভাইডেড বাই 360 করলেই পাবেন। 6 একটা 6, 6 6 1/6 অংশ। তার মানে এই কোণটা যেহেতু পুরো কোণের 6 ভাগের 1 ভাগ, তাহলে এই যে চাপ, এই চাপের দৈর্ঘ্য হবে এই পুরো পরিধির 6 ভাগের 1 ভাগ। তার মানে আমি সম্পূর্ণ পরিধি বের করে তাকে 6 ভাগ করলে পরে আমি এই চাপের দৈর্ঘ্য পাবো। তাহলে সম্পূর্ণ পরিধি কি? 2 পাই আর। হ্যাঁ, তাহলে 2 ইন্টু পাই, আর আর মানে হচ্ছে চাপ হচ্ছে ব্যাস হচ্ছে 12, তাহলে আর হবে 12/2। এই 2 কাটা, তাহলে 12 পাই। 12 পাই কি? এই 12 পাই কি? 12 পাই হচ্ছে পরিধি, তাহলে পরিধির মান হচ্ছে 12 পাই। বুঝেন? পরিধির মান হচ্ছে 12 পাই, তাহলে এই পুরো অংশটা হচ্ছে 12 পাই। তাহলে এই অংশটা কত হবে? যেহেতু কেন্দ্রে কোণ উৎপন্ন কোণ 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি হচ্ছে এই পুরো 360 এর 6 ভাগের 1 ভাগ, তাহলে এই অংশটাও হবে এই সম্পূর্ণ দৈর্ঘ্যের, মানে পরিধির 6 ভাগের 1 ভাগ। তাহলে পরিধির মান 12 পাই আসছে, তাহলে এই 12 পাইকে 6 দিয়ে ভাগ করলেই 6 দুগুণে 12, 2 পাই। তাহলে উত্তর হচ্ছে 2 পাই। খুবই সিম্পল। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। একটি বৃত্তের পরিধি 24 সেন্টিমিটার
ওই বৃত্তের একটি চাপের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বুঝেন? হ্যাঁ, পরিধি 24 সেন্টিমিটার, চাপের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ওই চাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এবার বলছো ওই চাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এবার কি চাইছে? এবার কোণের মান চাইছে। তাকান তাকান তাকান, তাহলে এটা হচ্ছে বৃত্ত, এই হলো চাপ, এই চাপের দৈর্ঘ্য দিয়ে আছে 6 সেন্টিমিটার, আর এই পুরো পরিধি 24, এই সম্পূর্ণটা হচ্ছে 24, পরিধি পরিধি 2 পাই r ইকুয়াল টু 24। অঙ্কে চাইছে এই চাপটা এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটার মান চাইছে। তাহলে আমরা সূত্র কি জানি? s ইকুয়াল টু r থিটা। এস মানে চাপের দৈর্ঘ্য, এই যে চাপের দৈর্ঘ্য 6, এই যে কোনো একটি চাপের দৈর্ঘ্য 6, তাহলে এস এর মান 6। হ্যাঁ, এই আর এর মান দেওয়া নাই, আর এর মান দেওয়া নাই, দেওয়া আছে পরিধি। এই পরিধি 2 পাই আর থেকে আর এর মান বের করতে হবে, তাহলে 2 পাই আর ইজ ইকুয়াল টু 24। এখান থেকে আর এর মান বের করবেন, তাহলে আর রেখে দেন, এই 2 পাই ওই পাশে নিয়ে যান, তাহলে 24 ডিভাইডেড বাই 2 পাই, তাহলে আর এর পরিবর্তে বসবে 24 বাই 2 পাই। আর এই থেটা যেহেতু বের করবেন, থেটা রেখে দেন। এইবার কিন্তু বোকার কাজ করবেন না, এখানে আপনি পাই বাই 180 দিয়ে গুণ করবেন না। কেন? কারণ আপনি তো থেটার মানটা বেরই করতেছেন, এই মানটা কেন চেঞ্জ করবেন? এটা তো রেডিয়ানে আসেই ধরে নিচ্ছেন, ঠিক আছে? এবার তো থেটা বের কর, থেটার মান তো এখন দেওয়া নাই, তাহলে আপনি এটাকে আবার পরিবর্তন করবেন কেন? থেটার মান যখন দেওয়া থাকবে তখন পাই বাই 180 দিয়ে পরিবর্তন করবেন, এখানে কিন্তু থেটাই থাকবে, থেটা বের হবে। এবার এটা দিয়ে এটা যাবে 12 বার, যেহেতু থেটা বের করবেন, থেটা রেখে দেন, বাকিগুলো পার করেন। তাহলে এই গেল 6, এই পাই এই পাশে ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে, এই 12 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু থেটা। তাকান, এই 6 দিয়ে এই 12 যাবে 2 বার, তাহলে উপরে পাই নিচে হচ্ছে 2, তাহলে পাই ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু থেটা। তাকান, তাহলে পাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু থেটা, তার মানে থেটার মান পাই বাই 2। তাহলে এই যে থেটা পাই বাই 2 আসছে, এটা রেডিয়ান এককে আসছে। কি এককে আসছে? রেডিয়ান এককে আসছে। কিন্তু অপশনে তো ভাই রেডিয়ান একক নাই, ডিগ্রি এককে আছে। তাই এখন এই রেডিয়ান এককে ডিগ্রি এককে কনভার্ট করতে হবে। আচ্ছা বলেন তো, পাই মানে পাই রেডিয়ান মানে কত ডিগ্রি? আপনারা সবাই পড়েন না যে পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি। না, আসলে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাই পাইয়ের পরিবর্তে 180 ডিগ্রি বসাই দিবেন, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 9 দুগুণী 18 আর একটা 0 90, তাহলে থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে মানে আমাদের উত্তর হচ্ছে 90 ডিগ্রি। আছে অপশনে, সি নাম্বার অপশন। তাহলে থেটা আপনি বের করবেন, থেটা কিন্তু পাইয়ের মাধ্যমে আসবে। আবার বলছি, যখন থেটা বের করতে বলবে তখন অবশ্যই থেটাটা পাইয়ের মাধ্যমে আসবে। অপশনে যদি এইভাবে থাকে তাহলে তো ভালো, না থাকলে ওই পাইয়ের পরিবর্তে 180 বসাবেন, ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। আশা করি বুঝছেন। খুবই সিম্পল, খুবই সিম্পল। এবার ওই যে সুপার মেথডেও দেখাবো, ওই সুপার মেথডেও দেখাবো। হ্যাঁ, দেখেন কিভাবে, তাকান কত সহজ। মুছে দিই, এটা মুছে দিই। এবার হচ্ছে আগে যে মেথড দেখালাম, দেখে দেখি হ্যাঁ কিভাবে দেখেন। আচ্ছা না, আমি এখানে দেখাই। অঙ্কে বলছে এটা এটুকু হচ্ছে 6, এটুকু 6, এদিকে তাকান, এই যে এটুকু 6, চাপের দৈর্ঘ্য 6, আর এই পুরো পরিধি মানে এই সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 24, আর এই কোণের মান চাইছে থেটা কত। আচ্ছা আমাকে বলেন, এই পুরো কোণের মান কত? 360। তাহলে আমাকে বলেন, তাহলে এই কোণের মান চাইছে। খুবই সিম্পল, খুবই সিম্পল। তাহলে এখন উল্টা রিভার্স প্রসেস। আমাকে বলেন তো, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য যদি 24 হয়, আর এই যে আমার যে চাপের কথা বলছে, এই চাপ, এই যে দেখেন, এই যে চাপ, এইটুকের দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে আমাকে বলেন এই 6 মিটার, এই 6 সেন্টিমিটার, এই সম্পূর্ণ পরিধি 24-এর কত অংশ? বোঝেন, বলেন 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 বলেন। এই 6 মিটার মানে এই বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে 6, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা এই সম্পূর্ণ পরিধির কত অংশ? সম্পূর্ণ পরিধি তো 24 বলা আছে। তাহলে এই 6 মিটারটা এই পুরো পরিধির কত অংশ? কিভাবে পাবেন? এই 6 দিয়ে 24-কে ভাগ করবেন, 6/24, 6 1 6, 4 6 24, মানে 1/4 অংশ। ইয়েস, 1/4 অংশ, 1/4 অংশ। তার মানে যে বৃত্তচাপটা দেওয়া আছে সেই বৃত্তচাপটা হচ্ছে পুরো পরিধির 4/1 তাহলে এই কোণটাও হবে এই পুরো কোণের 4/1। তাহলে এই পুরো কোণটা যেহেতু 360, তাকে 4 দিয়ে ভাগ করলে পাবো আমরা এই কোণের মানটা। ক্লিয়ার? তাহলে অতএব এই থিটার মানটা হবে 360 ডিভাইডেড বাই 4 4 দিয়ে 36 যাবে 9 বার, আর একটা 0 90 ডিগ্রি। দেখছেন কত সুন্দর কনসেপ্ট না? সুন্দর কনসেপ্ট না? এগুলা কোনো ঝামেলা নেই। মানে খালি মাথায় রাখবেন যে ভাইয়া এই চাপের দৈর্ঘ্যটা, এই পুরো চাপের যত অংশ, এই কোণটা হবে এই 360-এর তত অংশ। এত সহজ,
একেবারেই, তাই না? আবার এইভাবে এই পুরো কোণটা, সরি এই কোণটা, এই 360 যত অংশ এই চাপের দৈর্ঘ্য হবে পুরো পরিধির তত অংশ। এর চেয়ে সহজ কনসেপ্ট হতে পারে না। হ্যাঁ, দারুণ কনসেপ্ট হয়েছে এটা। ক্লিয়ার? দেখেন, বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপাদনকারী চাপের দৈর্ঘ্য এস হলে, তাকান এবার তাকান, বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্য এস, মানে বৃত্ত চাপের দৈর্ঘ্য যদি এস হয় তাহলে পরিধি কত? কি চাইছে বলেন? দেখেন দেখেন দেখেন, এই হলো বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রে এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী চাপ মানে যেটুক, এইটুকের দৈর্ঘ্য শেষ, বলছে এই পুরো পরিধির মান কত? আরে ভাইয়া, পরিধি মানে কি বলেন? পরিধি মানে কি? পরিধি মানে হলো 2 পাই আর, তাই কি না? তাহলে পরিধির মান বের করতে গেলে 2 লাগবে, পাই তো পাই, আর আমার আর এর মান লাগবে আর 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 মানে ব্যাসার্ধ। কিন্তু এই কোশ্চেনে কিন্তু ব্যাসার্ধটা দেওয়া নাই, তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ আমরা কি জানি? এই যে এটা হলো থেটা, এই থেটা ইকুয়াল টু 60, বুঝছেন? এটা হচ্ছে আর। আমরা এই থেটা এস আর আর এর মধ্যে সম্পর্ক কি? এস ইকুয়াল টু আর থেটা, জানি কি না? জানি। এখান থেকে আমরা থেটাটা বের, থেটা মান 60 আছে, থেটা মান 60 আছে, তাহলে এখান থেকে আর বের করবো, আর আর। তাহলে এস ইকুয়াল টু আর ইন্টু থেটার মান হচ্ছে 60, এই যে 60, আর ডিগ্রি, ডিগ্রিতে ডিগ্রিকে রেডিয়ান কনভার্ট করার জন্য পাই বাই 180 দিয়ে গুণ। দেখেন এই শূন্য ক্যান্সেল, এই 6 দিয়ে এটা যাবে 3 বার। দেন যেহেতু আর এর মান বের করবেন, আর রেখে দেন আর বাকিগুলো এই পাশে পার করেন। এই এস কিন্তু এসই, কারণ এখানে পরিধি এস এর, সরি চাপের দৈর্ঘ্য এস এর মাধ্যমে আছে। তাহলে 3 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, সরি 3 এই পাশে ভাগ আছে, এই পাশে এস এর সাথে গুণ হবে, তাহলে এস ইন্টু 3। এই পাই এই পাশে ভাগ গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। তার মানে আর এর মান হচ্ছে এস ইন্টু 3 ডিভাইডেড বাই আর, পাই। এই আর এর মানটা এখন এই যে 2 পাই, এই যে পরিধি ইন্টু আর এর মান হচ্ছে এস ইন্টু 3 ডিভাইডেড বাই পাই, এই পাই পাই কাটা, তাহলে 3 দুগুণী 6s, তাহলে 6s, তাহলে আমাদের উত্তর হচ্ছে পরিধির মান 6s। এলো সূত্র দিয়ে, সূত্র দিয়ে পরিধির মান 6s। বুঝতেছেন আপনারা? আর কনসেপ্ট দিয়ে যদি করেন, অবশ্যই কনসেপ্ট দিয়ে করা যাবে। তাকান এদিকে, তাকান কিভাবে, আমাকে বলেন। এই কোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে, এই এই যে এই বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে আছে এস, আর এই সম্পূর্ণ পরিধির অংশ চাইছে, পরিধির মান চাইছে। তাকান, তাহলে এই যে 60 ডিগ্রি, এখানে পুরো কোণটা কত? এই পুরো কোণটা কিন্তু 360। তাহলে এই যে এদিকে দেখেন, এই যে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি, এখানে যে কোণটা আছে 60 ডিগ্রি, এই 360 ডিগ্রি, এই 60 ডিগ্রির কত অংশ? এই পুরো 360 ডিগ্রি 60 এর কত অংশ? 360 কে 60 দিয়ে ভাগ করেন, 6 গুণ, 6 গুণ। তার মানে এই সম্পূর্ণ কোণটা এই 60 ডিগ্রির 6 গুণ, তার মানে এই সম্পূর্ণ পরিধিটা হবে এই পরিধির 6 গুণ। এত সহজ, খুবই সহজ। আরে এইটুক যদি এস হয় তাহলে এই পুরোটা আরো বেশি হবে না? তাহলে গুণ করবেন না, ভাগ করবেন, এত কমন সেন্স দিয়ে করে ফেলা যায়। এইটুকু হলো এস, আর পরিধি মানে পুরোটা, তা পুরোটা তো অনেক বড় হবে, এস এর বড় হবে, তাহলে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবেন? তার জন্যই তো এখানে আছে 60 ডিগ্রি, এখানে উৎপন্ন কোণ 60, তাহলে এই কোণটা যদি 60 হয়, এটা তো পুরো 360, তাহলে এই 360 ডিগ্রি 60 এর কত ভাগ, কত গুণ? 360 কে 60 দিয়ে ভাগ করেন, 6 গুণ। তার মানে এই চাপের এই পুরো পরিধি, যেহেতু এই 360 ডিগ্রি, যেহেতু এই 60 ডিগ্রির 6 গুণ, তাহলে এই পুরো পরিধি হবে এই এস এর 6 গুণ, তাহলে এস এর 6 গুণ মানে 6s। এখন কি বোঝেন নাই? আপনারা কি বুঝছেন এই কথাটা? কি বুঝলেন এই যে কিভাবে বের করলাম যে 6s কিভাবে দেখি? প্লিজ একটু রেসপন্স করেন তো কাইন্ডলি, যারা আছেন লাইনে, যারা আছেন একটু রেসপন্স করেন। না বুঝলে বলেন, আমি আবার ট্রাই করব। না বুঝলে আমাকে বলেন, আমি আবার ট্রাই করব। একটু বলতে হবে প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করেন। আমি না বুঝলে আমি আরেকবার ট্রাই করব। যদি বলেন যে না আরেকবার বোঝান, তাহলে আমি বুঝাবো। সূত্র দিয়ে তো পারবেনই, কিন্তু কনসেপ্ট দিয়ে পারলে অঙ্ক না করেই করে ফেলা যাবে। হ্যাঁ, এই জন্য আমি কনসেপ্টটার উপর মানে গুরুত্ব দিচ্ছি বেশি।
নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের পরিধি এস এবং এওবি যদি 30 ডিগ্রি হয় তাহলে এবি চাপের দৈর্ঘ্য কত? দেখেন বর্ণনা অনুসারে চিত্র আঁকাই। এবিসি দেখেন, এ বিসি বৃত্ত, এবিসি বৃত্তে ও এবি, কোন ও এবি 30, এই যে ও হচ্ছে কেন্দ্র, ও আচ্ছা এ ও বি, এ হচ্ছে এই বিন্দু, বি হচ্ছে এই বিন্দু, এ ও বি মানে এই যে এই কোণটা হচ্ছে 30। ওকে ফাইন। বলছে এবিসির পরিধি হচ্ছে এস, এই সম্পূর্ণটা হচ্ছে এস, এই পুরোটা পরিধি মানে পুরোটা এস, তাহলে পরিধি ইজ ইকুয়াল, এবার পরিধির মানে এস আর আগের অঙ্কে চাপের দৈর্ঘ্য ছিল এস, বুঝতে হবে কিন্তু পার্থক্য। বলছে এবি চাপের দৈর্ঘ্য কত, মানে এই যে এই মানটা চাইছে, আমি এই এবি চাপের দৈর্ঘ্যকে এক্স দ্বারা প্রকাশ করলাম, এক্স এর মান বের করব। এখন আমাকে বলেন যেহেতু এক্স দ্বারা কেন প্রকাশ করলাম, চাপকে তো এস দ্বারা প্রকাশ করে, কিন্তু অলরেডি এই অঙ্কে পরিধিকে এস দ্বারা প্রকাশ করছে, তাই এটাকে আর এস দিচ্ছি না। এখন আমাদের সূত্র ছিল কি, এস ইকুয়াল টু আর থিটা, যেখানে এস ছিল এই চাপের দৈর্ঘ্য, কিন্তু এস এবার চাপের দৈর্ঘ্য যেহেতু এক্স ধরছি, তাই এখানে লিখতে হবে এক্স ইকুয়াল টু আর থিটা। তাকান এবার এই থিটার মান দিয়ে আছে 30। ওকে ফাইন। আর এর মান দেওয়া নাই, আর এর মান দেওয়া নাই, দেওয়া আছে পরিধি। এই পরিধি থেকে ব্যাসার্ধ আর বের করতে হবে, তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর ইজ ইকুয়াল টু এস। যেহেতু আর বের করবো, আর রেখে দেন, এস আছে, এই 2 পাই এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে আর ইকুয়াল টু এস বাই 2 পাই, তাহলে আর এর পরিবর্তে এস বাই 2 পাই ইন্টু থিটা। থিটা আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করার জন্য পাই বাই 180 দিয়ে গুণ, এই শূন্য শূন্য ক্যান্সেল, হ্যাঁ এইটা দিয়ে এটা যাবে 6 বার, 3 6 18, এই পাই দিয়ে এই পাই কাটা, দেখেন উপর আছে এস আর নিচে আছে 6 দুগুণী 12, হ্যাঁ তাহলে এই বসে এক্স ইকুয়াল টু উপরে এস, নিচে আছে 6 দুগুণী 12, তাহলে এস বাই 12, তাহলে আমাদের উত্তর হচ্ছে চাপের দৈর্ঘ্য এস বাই 12। আস অপশন ওই যে এস বাই 12, ডি নাম্বার অপশন ইজ রাইট, এস বাই 12। হ্যাঁ ওকে, এবার আমরা কনসেপ্ট দিয়ে করে ফেলবো, কনসেপ্ট দিয়ে করে ফেলি। কিভাবে কনসেপ্ট দিয়ে করবো দেখেন, এদিকে তাকান, এই পুরো পরিধির মান দিয়ে আছে এস, এবার কিন্তু পরিধি এস, তার মানে সম্পূর্ণটার দৈর্ঘ্য এস, আর আমাদের এইটুকের দৈর্ঘ্য চাইছে, তাহলে আমাকে বলেন কমন সেন্স কি বলে, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য যদি এস হয় তাহলে এইটুকের দৈর্ঘ্য এস এর ছোট হবে, তার মানে এবার ভাগ করতে হবে, এই এস কে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন কত দিয়ে ভাগ করতে হবে সেটা নির্ধারণ করবো। এই যে এখানে কোণের মান 30, এই পুরো কোণটা তো 360, তাহলে 30 ডিগ্রি, এই 360 এর কত অংশ, 30 বাই 360 করলেই তো পাবো, তাই না? 3 × 3 3 12 36, তার মানে 12 ভাগের 1 ভাগ, তার মানে এই কোণটা হচ্ছে এই পুরো কোণের 12 ভাগের 1 ভাগ, তাহলে এইটুক হবে এই পুরো পরিধির 12 ভাগের 1 ভাগ। তাহলে এই পুরো পরিধির মান যদি এস হয় তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলেন তো? এই এই কেন্দ্রে উৎপন্ন কোণটা এই পুরো কোণের কত অংশ সেটা দিয়ে আমরা এই চাপটা এই পুরো পরিধির কত অংশ সেটা বের করে ফেলবো। এর চেয়ে সহজ আর হতে পারে না কোনোভাবে। ওকে, 37-এর পরে এগুলো হয়ে গেছে। রাতে 8:45, রাত 8:45 আবার ক্লাস হবে বৃত্ত। এই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, মানে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে, আবার এই বৃত্তচাপের উপর মানে বৃত্তচাপের উপর দণ্ডায়মান এই যে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ আর এই কেন্দ্রস্থ কোণ, এই দুইটার মধ্যে রিলেশন দিয়ে কিছু প্রশ্ন আসে। হ্যাঁ, কথা কি বুঝছেন? এই প্রশ্ন, এই রিলেটেড প্রশ্ন আজকে রাতে সলভ করাবো এবং চক্রীয় চতুর্ভুজ পড়াবো। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। রাতে কিন্তু আবার ক্লাস হবে বৃত্তের উপর।